নমস্কার। আপনারা সকলেই কার্তিক মহারাজের নাম জানেন, যে কার্তিক মহারাজকে নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা বিতর্ক হচ্ছে। সে কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজি, যিনি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা যে ভারত সেবাশ্রম সংঘ আছে তার তিনি মঠাধ্যক্ষ। এই জেলাতে বহুদিন ধরে তিনি কাজ করছেন, তাকে বহু মানুষ চেনে এবং তিনি অত্যন্ত নিবেদিত প্রাণ ত্যাগব্রতী একজন সন্ন্যাসী। বাড়িঘর ত্যাগ করে দিয়ে নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে পরের মঙ্গলের জন্য নিজের জীবনকে সমর্পণ করেছেন। সেই ত্যাগব্রতধারী গৈরিক বসনধারী সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ এই জেলায় অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয়তার দুটো কারণ আছে। একটি হচ্ছে তার জনসেবা। আর্তপীড়িত মানুষের পাশে তিনি দাঁড়ান। খরা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যখনই হয় তখন জাতি ধর্ম নির্বিশেষে তিনি সেই আর্তপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেন। কিন্তু সমাজে সবসময় যারা ভালো কাজ করে তাদের জন্য মালা নিয়ে সমাজ রেডি হয়ে থাকে না, তাদের জয়ধ্বনি সবসময় দেয় না। এটা প্রকৃতির নিয়ম। রামের সময় রাবণ ছিল, শ্রীকৃষ্ণের সময় কংস ছিল। তো যারা ভালো কাজ করেন তাদের শত্রু থাকবেই। তো তার যে কৃতকর্ম, সেই কৃতকর্মের ফলে বহু মানুষ ঈর্ষান্বিত হয়ে বলছেন যে তিনি নাকি বলে হিন্দু মুসলিম ভেদাভেদ করতেন। কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে তার এই মুসলিম অধ্যুষিত জেলাতেই তার দ্বারা যারা উপকৃত হয় তার বেশিরভাগ মানুষ মুসলমান সম্প্রদায়ের, এবং তাকে যারা সাহায্য করেন তার মধ্যে মুসলমান ভাইরাও অনেক আছেন যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। তিনি বললেন যে তার যে আশ্রম বেলডাঙ্গায়, সেখানে যে মুদির দোকানের যে সাপ্লাইগুলো মুসলমান ভাইরাই দিয়ে থাকেন। অতএব তিনি হিন্দু মুসলমান কিছু করেন না, তিনি আত্মপীড়িত মানুষের সেবা করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার প্রতি কিছু মানুষের এত হিংসা কেন? তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি দাঙ্গা করান, তিনি নাকি হিন্দু মুসলিম বিভেদ করেন, তিনি নাকি রাজনীতি করেন ইত্যাদি নানান কথা বলেন। তো তার কারণও আছে। এটা তো ঘটনা যে আমাদের পশ্চিমবঙ্গে যা ঘটছে তাতে হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তিনি হিন্দু সমাজকে সেই কুচক্রী, যারা জেহাদি, যারা হিন্দু ধর্ম বিরোধী, যারা হিন্দু ধর্মকে নষ্ট করতে চায়, তার বিরুদ্ধে হিন্দু সমাজকে জাগ্রত করতে যায়, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদে মুখর হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিসিং হিন্দু নই, কিন্তু আমি ধর্ম বিশ্বাস করি, ঈশ্বর বিশ্বাস করি। ধর্মের নামে যারা ভালো কাজ করে তাদের পাশে দাঁড়ায়। তো আমাদের দেশে বহু ধর্মীয় সংস্থা আছে, তাদের কাজ হচ্ছে ওই মন্দিরে যাওয়া, পুজো পাল করা, আশ্রমে থাকা, কিছু একটু শিক্ষা প্রতিষ্ঠান চালালো, কিছু ওই মানুষের সেবা করা, বা সেইটুকুই। কিন্তু সমাজের মধ্যে ধর্মের ওপরে যে কত আক্রমণ হয়, সমাজের প্রতি যে কোনো অন্যায় অবিচার হয়, তখন তারা নিশ্চুপ নীরব থাকেন। এটা আমার একেবারেই ভালো লাগে না। এটা কোন ধর্মের শিক্ষা? আমরা ধর্ম পালন করবো ঠিকই, আশ্রম করব, সবই করব, কিন্তু যখন সমাজের মধ্যে কোনো অন্যায় অবিচার হবে আমরা কেউ তার প্রতিবাদ করব না? একজন হিন্দু সন্ন্যাসীর ওপরে যখন আক্রমণ নেমে আসছে, তখন হিন্দু সমাজের যে এত মত পথ আছে, এত সম্প্রদায় আছে, এত মঠ মন্দির আছে, তারা কেউ কিন্তু আমরা সংঘবদ্ধ হয়ে তার পাশে দাঁড়াচ্ছি না। এবার ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে একটা ভয়ঙ্কর অভিযোগ, তিনি নাকি শ্লীলতাহানি করেছেন কিংবা ধর্ষণ করেছেন একজন নারীর বিরুদ্ধে। এখন সেটা সত্য না মিথ্যা সেটা ব্যাপারে আমরা কেউ জানি না, আমরা তাকে সার্টিফিকেটও দিচ্ছি না তিনি করেছেন কিংবা করেননি। সেটা বিচার্য বিষয়। আদালত আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, তারা ঠিক করবেন। তিনি যদি অন্যায় করে থাকেন তিনি নিশ্চয়ই তার বিচার হবে, তিনি শাস্তি পাবেন। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নাই, সন্ন্যাসীও নন। কারণ অনেক সন্ন্যাসী মানেই যে সেই ধোয়া তুলসী পাতা হবে, তার জীবনে কোনো পতন হবে না, এটা হতে পারে না। মানুষের চরিত্র হচ্ছে পদ্ম পাতা জলের মধ্যে, যে কোনো সময় তার পরিবর্তন হতে পারে। অনেক সন্ন্যাসীরও দেখেছি আমাদের পতন হয়েছে। আমরা বিশ্বামিত্রের কথা জানি, মেনকার ঘটনা জানি। সুতরাং সে ব্যাপারে আমরা বলছি না যে সন্ন্যাসী মানে তিনি কোনো অন্যায় বা ভুল করতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে আর যখন তার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে, এই নিয়ে কিছু প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সত্যি কি তাই উনি করেছেন, না ওনাকে ফাঁসানো হয়েছে। আর সময়টা একটু দেখুন চিন্তা করে। আসলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজনীতিটাতে পুরোপুরি সাম্প্রদায়িকরণ হয়ে গেছে, বাইনারি সিস্টেম হয়ে গেছে। আমাদের যে বর্তমান শাসক দল তারা সংখ্যালঘু ভোটের জন্য যা খুশি তাই করছে, তাদেরকে ছাড় দিয়েছে, এবং তারা এত মারমুখী হয়ে উঠছে যে হিন্দু সমাজকে তারা বিভিন্নভাবে আক্রমণ করছে। ফলে একটা সাম্প্রদায়িক শক্তিকে তোষণ করতে গেলে পাল্টা বিপরীত একটা সাম্প্রদায়িক শক্তি জাগবেই প্রকৃতির নিয়মে। তাই হিন্দুদের মধ্যেও প্রচণ্ড প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা আক্রান্ত হচ্ছি, সরকার আমাদের পাশে নেই, তার জন্য হিন্দু ভোটও কনসলিডেট হচ্ছে।
কিন্তু বর্তমান শাসক দল দেখছেন যে আমার মধ্য থেকে হিন্দু ভোট কমে যাচ্ছে বা হিন্দু ভোট না পেলে আমি হয়তো জিততে পারবো না, তখন তারা রাজনীতির খেলায় নেমেছেন যে হিন্দু ভোটকে কী করে কনসলিডেট করা যায় তার জন্য নানান রকম চেষ্টা করতেন। তার বড় উদাহরণ হচ্ছে আমাদের দীঘাতে মন্দির স্থাপন। তো তারা রাজনীতি করুন, কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা দেখছি যে আমাদের ধর্ম সংস্কৃতির ওপরে আক্রমণ হচ্ছে, আমাদের বেছে বেছে সাধু সন্ন্যাসীদের ওপরে আক্রমণ হচ্ছে, নিন্দে করা হচ্ছে, মিথ্যে কেসে জড়ানো হচ্ছে। এগুলো কেন? আমরা কিছুদিন আগে দেখেছি নওশাদ সিদ্দিকী, তার বিরুদ্ধে মহিলা ঘটিত কেলেঙ্কারি অভিযোগ আনা হয়েছিল। আমাদের দেশের স্বনামধন্য রাজ্যপাল, উচ্চশিক্ষিত মানুষ, তার বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। সিপিএমের একজন নেতা তন্ময় ভট্টাচার্য, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। অর্থাৎ এটা একটা খুব সোজা অস্ত্র যে এই নারী ঘটিত কেলেঙ্কারিটা করে দাও। তাই কার্তিক মহারাজের বিরুদ্ধে দেখছি এই ধরনের অভিযোগ আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগটা এখন এলো কেন? কারণ সামনে 26-এ নির্বাচন আছে, 1 নম্বর। 2 নম্বর, কার্তিক মহারাজের বিরুদ্ধে হলো কেন? তৃতীয় হচ্ছে, যারা এই অভিযোগটা করছেন সেই মহিলা, তিনি কে, তার অতীত কী, এবং কারা করছে, কারা জড়িয়ে গেল? এই ঘটনা পরম্পরাগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়, যেটা তাকে ফাঁসানো হচ্ছে। প্রথম কথা হচ্ছে, তিনি হিন্দু সমাজের একটা আইকন হয়ে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে তিনি কলকাতাতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করেছিলেন, শাসক দলের থরহরিকম্প শুরু হয়ে গেছে। এবং এরপরও কিছুদিন পরে ওই ব্রিগেডেই আরেকটি বড় তিনি গীতার অনুষ্ঠান করবেন বলে ঠিক করেছেন। সেখানে বাগেশ্বর ধামের যে ধর্মীয় নেতা আছে তিনি আসবেন, আরও অন্যান্য বড়কেরা আছে। এরা দেখছেন যে এই যে লোকটি, যেটা হিন্দু সমাজকে সংগঠিত করছে, হিন্দুদের একটা আইকন হয়েছে, এর বিরুদ্ধে একটা কালিমা লেপন করে দাও। আর কালিমা লেপনটা খুব সোজা, সেটা হচ্ছে একটা নারী ঘটিত কেলেঙ্কারি করে দাও। এবার দেখুন আপনারা চিন্তা করে, যে মহিলা অভিযোগটা এনেছেন তিনি কে, তার অতীতটা কী? প্রথম কথা হচ্ছে, তিনি মুখ দেখিয়ে কিছু বলছেন না, পিঠ দেখিয়ে বলছেন। কেন? তার সাহস নেই কেন? দ্বিতীয়টা ঘটনা হচ্ছে যে তার ব্যক্তিগত জীবনটা দেখুন। তিনি নিজেই তার শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। তারপরে তার আগের স্বামী তিনি আত্মহত্যা করে মারা গেছেন। তাহলে এখান থেকে একটু মনে হয় না যে একটু ব্যাপারটা একটু গড়বড়ে আছেন? তারপরে তিনি যে অভিযোগটা করছেন, তিনি বললেন তিনি আমার সাথে সহবাস করেছেন। তাহলে সহবাস আপনি করলেন কেন? আপনার তো চেহারা দেখে মনে হচ্ছে না যে আপনি খেতে পান না, গরিব ঘরের মহিলা। তাহলে টাকার জন্য বা একটা চাকরি করার জন্য আপনি নিজের সতীত্ব বিক্রি করে দিলেন, তাহলে আপনার চরিত্র নিয়ে তো প্রশ্ন উঠবে। আপনি সেটা করলেন কেন? আর তাকে যদি স্বামী হিসেবে বরণ করে নেয়, তার সাথে যদি দৈহিক সম্পর্ক, সেটা ধর্ষণ হয় কী করে? সেই ধর্ষণের অভিযোগ টিকবেই না। পরের প্রশ্ন হচ্ছে যে আপনি 12 বছর আগের ঘটনা বলেছেন যে মোবাইলে টেপ করে রেখেছেন, তাহলে সেটা সাংবাদিকদের দেননি কেন? সেই প্রশাসনকে জানাননি কেন? পুলিশকে জানাননি কেন? আপনি কাদেরকে দিলেন? ওই তৃণমূলপন্থী কিছু সাংবাদিক যারা কলকাতা থেকে হায়ার করে এসছেন তাদেরকে দিলেন কেন আপনি? আর 12 বছর পর অভিযোগ আজকে করছেন কেন আপনি? এগুলো তো প্রশ্ন উঠবেই। আপনি এই প্রশ্ন আপনাকে দিতে হবে। তারপরের যেটা প্রশ্ন আসছে যে এই তিনি যে অভিযোগগুলো করেছেন তার সাক্ষাৎকার আমি সংবাদ মাধ্যমে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তিনি যেভাবে বলছেন কথা, তাতে পরিষ্কার প্রমাণিত, তার কথাতেই প্রমাণিত, যেটা একটা সাজানো ঘটনা। এবং কলকাতা থেকে আইপ্যাকের লোক এবং আমাদের রাজ্যের শাসক দল, তার সর্বোচ্চ নেত্রী, তারা এগুলো করাচ্ছে, তার কথা থেকে কিন্তু প্রমাণ আসছে। আনন্দবাজারের একজন বিখ্যাত সাংবাদিক আছেন, তিনি তার যে ইউটিউব চ্যানেল, সেখানেও তিনি বলছেন যে আমার কোনো মন্তব্য করার প্রয়োজন নেই, আপনি এই মহিলার সাক্ষাৎকার নিন, সেই সাক্ষাৎকার নিলেই বুঝতে পারবেন যে এটা একটা ষড়যন্ত্র হয়েছে। আর তারপরেও আর গাত্রদাহ তিনি পদ্মশ্রী পেয়েছেন। আর পদ্মশ্রী কে দিয়েছেন? কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের একবারে আদা কাজকলায় সম্পর্ক, অতএব তাকে কলঙ্ক লিপ্ত করো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন সাধু সন্ন্যাসীকে এইভাবে কালিমা লিপ্ত করা হয়েছে, তিনি ঠিক কি বেঠিক সেটা বিচার্য বিষয়, সেটা নিয়ে আমরা কিছু মন্তব্য করব না। কিন্তু ঘটনা পরম্পরা থেকে আমাদের মনের মধ্যে তীব্র সন্দেহ হচ্ছে। তিনি যে জায়গার ঘটনা বলেছেন, সেখানকার স্থানীয় লোকের যারা থাকে, সেই মহিলারা থাকে, যারা চাকরি করে, তারা প্রত্যেকেই তাকে দেবতুল্য মানুষ বলে মনেছেন, তাকে শ্রদ্ধা করেছেন। এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আদৌ তার কোনো অস্তিত্ব নেই, সেখানে থাকার ব্যবস্থা নেই, তবুও তার বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করা হয়েছে। আরও আশ্চর্য লাগলো, সেখানে নবগ্রাম থামায় মহিলারা তারা রাস্তায় নেমেছে, কার্তিক মহারাজের ফাঁসি চাই বলে তারা বেরিয়ে গেছে।
যারা বেরিয়েছে সেই নারী মহিলারা, আমার সন্দেহ হচ্ছে তারা আদৌ ঘটনাটার কিছুই জানেন না, তাদেরকে নামানো হয়েছে চক্রান্ত করে। যেমন ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে করা হলো, তিনি তো মারাই গেলেন ওই দুঃখে অপমানে সহ্য না করতে পেরে। ঠিক সেই রকম যে মহিলারা, যে নারীরা আজকে কাজ করছে, আমার করুণা হয়। তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন, তারা হয়তো জানেই না ব্যাপারটা কিছু। অথচ যেখানে ঘটনা ঘটেছে সেখানকার যারা মহিলা, তারা বললেন যে এখানে স্বামীজি কোনোদিন আসতেন না, বাইরে থেকে খোঁজ নিয়ে চলে যেতেন, এখানে থাকতেন না, এখানে থাকার ব্যবস্থা নেই, আর সেখানে নাকি ঘটনাটা ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা হিন্দুরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। আপনারা কখনো দেখেছেন কোনো মুসলিম ধর্মগুরুর বিরুদ্ধে? তাদেরও অনেক অপকর্ম ইতিহাস আমরা জানি। বাংলাদেশে তো ভুরি ভুরি হয়, এদেশেও হয়, কিন্তু কেউ এগুলো নিয়ে চর্চা করে না। আর কখনো তাদের সম্প্রদায়ের লোকেরা কখনো এগুলো নিয়ে মাতামাতি প্রতিবাদ করে না, বরঞ্চ ধামাচাপা দিয়ে যায়। আর আমাদের সমাজের অদ্ভুত, একটা সন্ন্যাসীকে, ত্যাগব্রতধারী সন্ন্যাসীকে এইভাবে কালিমালিপ্ত করা হলো, আর আমরা হিন্দু সমাজ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই স্বামীজির পাশে না দাঁড়িয়ে তার আমরা দুর্নাম করছি, তাকে যেন ফাঁসানো যায়, তার ক্ষতি করার চেষ্টা করছি। কারাই? আমরা হিন্দুরাই। সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দু হিসেবে আজকে আমার সেই হিন্দু সন্ন্যাসীর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আজকে দেখুন বাংলাদেশে যে হিন্দু সমাজকে সংগঠিত করছে সেই চিন্ময় প্রভু, তো সেখানে তো 5% মাত্র হিন্দু, 95% মুসলমানের বাস। সেটা তো জিহাদি সরকার, তারা তো করবেই। কিন্তু পশ্চিমবঙ্গ যেখানে 70% হিন্দু, সেই 70% হিন্দু যেখানে প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার, সেখানেও ঠিক সেই হিন্দু সন্ন্যাসীর প্রতি অবিচার হচ্ছে। কোনো পার্থক্য আছে বাংলাদেশের জিহাদি সরকার আর পশ্চিমবঙ্গের প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব যে হিন্দুরা আপনারা জেগে উঠুন। বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত অন্ধকার। যদি আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই হিন্দু সমাজের প্রতি যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু বলে দিচ্ছি যে আমরা এই বাংলা আমাদের ছাড়তে হবে, এবং আমরা কিন্তু কেউ হিন্দু হিসাবে বেঁচে থাকতে পারবো না। অতএব সাধু সাবধান, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যাতে এই হিন্দু সন্ন্যাসীর পাশে দাঁড়াই, এই আবেদন সকলের কাছে নামছি। নমস্কার।